কাহিনীর শুরুতে আমরা সিনেমার প্রধান চরিত্র ডকসু এবং ইয়ংজাকে ছাদে বসে গল্প করতে দেখি। তাদের বাসা থেকে পুরো বুসান শহরটি ভালোভাবে দেখা যেত। তারা তাদের সামনের সমুদ্র বন্দরের কাছে চলাচল করা জাহাজ দেখছিল। তখন ডকসু বলে তার স্বপ্ন ছিল সে জাহাজের ক্যাপ্টেন হবে। তার এই স্বপ্নই রয়ে গেল। তখন ইয়ংজা অবাক হয়ে বলে, তুমি তো কখনো আমাকে এই স্বপ্নের ব্যাপারে বলোনি। কিছু সময় পর ডকসুর ছেলেমেয়েরা তাদের দেখতে আসে। তারা সব ভাই বোনরা মিলে এবার একসাথে ভ্রমণে যাবে, তাই তারা তাদের ছেলে মেয়েদের তাদের দাদা দাদির কাছে রেখে যায়। ডকসুরা এতগুলো নাতি নাতনিকে একসাথে পেয়ে অনেক খুশি হয়, আবার রেগে বলে, আমরা কি তাদের পরিবার না, আমাদের রেখে তারা ভ্রমণে যাচ্ছে। কিন্তু ইয়ংজা তাকে থামিয়ে দেয়। পরের দিন দেখা যায় ডকসুর বাজারে একটি কসমেটিকের দোকান ছিল, যেটি প্রায় সময় কিছু ব্রোকাররা কিনতে আসতো। কিন্তু ডকসু বৃদ্ধ হওয়া সত্ত্বেও তা বিক্রি করতো না। আজকেও কিছু ব্রোকাররা দোকান কিনতে আসে। ডকসু তাদের রেগেমেগে তাড়িয়ে দেয়। তার সাথে তার নাতনি ছিল। সে বলে, দাদা আপনি কি ছোটবেলা থেকেই এত রেগে যেতেন? সে ডকসুর ছোটবেলার গল্প শোনার জন্য জোর করতে থাকে। ডকসু মজা করে বলতেই ধরে, আর তখনই এক লোকের ধাক্কায় সে নিচে পড়ে যায়। কিন্তু নাতনির হাতটি সে ছাড়ে না, আগলে ধরে রাখে। এই হাত ধরে রাখার তো বিশেষ এক উদ্দেশ্য রয়েছে তার জীবনে। তার বাবা তাকে বলেছিলেন, বোনের হাত ধরে রেখো, পরিবারকে আগলে রেখো। ডকসুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। সময়টা ছিল তখন 1950 সাল, হাংনাম শহর। তখন কোরিয়াতে প্রচুর তুষারপাত হচ্ছিল। ছোট ডকসু তার পরিবারের সাথে হেঁটে অন্য শহরের উদ্দেশ্যে যাচ্ছিল, কারণ তখন কোরিয়া ও চায়নার মধ্যে যুদ্ধ চলছিল। ভীত মানুষ তাদের বন্দরের দিকে এগিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল তারা জাহাজে করে অন্য শহরে পাড়ি দিবে। কিন্তু এই জাহাজগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো নৌবাহিনীদের জাহাজ। এগুলোতে করে যুদ্ধের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ও সেনাবাহিনীদের নিয়ে যাওয়া হবে। গ্রামে ভয়াবহ যুদ্ধ হামলা হতে চলেছে, যার জন্য এই মানুষগুলো এই জাহাজে আশ্রয় খুঁজতে এসেছে। তারা জাহাজে ওঠার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। এক নেভি তার জেনারেলকে অনুরোধ করে বলে, দয়া করে এই মানুষগুলোকে ফেলে যাবেন না। যদি তাদেরকে এখানে রেখে যাই তারা সবাই মারা যাবে। যুদ্ধ করেই বা কী হবে যদি আমাদের দেশের নাগরিকরা না বাঁচতে পারে। অনেক আকুতি মিনতি করার পর জেনারেল রাজি হয়ে যায়। কিছু অস্ত্র ফেলে তারা মানুষদেরকে জাহাজে উঠানো শুরু করে। ডকসুর পরিবার তখনও অনেক পিছিয়ে ছিল। তারা খেয়াল করে অনেকগুলো ছোট বোট জাহাজের দিকে যাচ্ছিল। তারা কোনো মতে ওই ছোট বোটে ওঠে। তারপর অনেক চেষ্টার পর ডকসুর বাবা মা জাহাজে উঠতে পারে। বাকি ছিল ডকসু ও তার ছোট বোন। ডকসু তার বোনের জামা শক্ত করে ধরেছিল। তারা প্রায় উঠেই গিয়েছিল, আর তখনই ভিড় থেকে একটি হাত এসে ভর করে তাদের উপর। এই ভরের কারণে নিচে পড়ে যায় মাকসুম। জাহাজে এসে ডকসু দেখে তার সাথে তার বোন নেই, আছে শুধু তার জামার ছেঁড়া টুকরো। সে কেঁদে কেঁদে তার বোনকে খুঁজছিল। তখন তার বাবা তার কাছে আসে। সে তার বাবাকে বলে, আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি। সে আমার পিছনে ছিল, কিন্তু জানি না সে কোথায় হারিয়ে গেল। সে বলে, বাবা আমি তাকে খুঁজতে নিচে যাচ্ছি। তখন তার বাবা তাকে থামিয়ে বলে, যাই হয়ে যাক তুমি নিচে নামবে না। আমি তাকে খুঁজতে নিচে যাচ্ছি, কিন্তু আমি যদি না আসি তুমি একটা কথা মনে রাখবে, এই পরিবারের কর্তা এখন তুমি। পরিবারকে দেখে রাখার দায়িত্ব এখন তোমার। এখান থেকে তুমি বুসানে তোমার ফুপির কাছে যাবে। তারপর তুমি তোমার মা এবং ভাই বোনদেরকে দেখে রাখবে। তার বাবা মাকসুনকে খুঁজতে নিচে যায়। ডকসু অনেক কাঁদতে থাকে। তার বাবা নিচে মাকসুনকে খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। উপর থেকে তার মা এই দৃশ্য দেখে সেও কাঁদছিল। তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মাকসুনকে পাচ্ছিল না। তখনই দেখা যায় জাহাজ ছেড়ে দেয়। তার বাবা সেখানেই রয়ে যায়। এর পরের মুহূর্তে আমরা দেখি চাইনিজরা বোমা বিস্ফোরণের মাধ্যমে তাদের গ্রাম ধ্বংস করে ফেলে। পরে দেখা যায় জাহাজ বুসান শহরে পৌঁছে গেছে। তারা সেখান থেকে গোবজুন মার্কেটে যায়, যেখানে তাদের ফুপি থাকত। তাদের ফুপির মার্কেটে একটি দোকান ছিল। তার স্বামী মদে আসক্ত ছিল। যখন তাদের ফুপি তাদের দেখে, সে তাদেরকে থাকার জন্য একটি জায়গা দেয়। তাদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের খাবার নিজেদের জোগাড় করে নিতে হবে। ছোট ডকসুর কাঁধে অনেক দায়িত্ব ভর করে। সে 9 বছর বয়সে পড়ালেখার পাশাপাশি কখনো জুতা পলিশ করে, আবার কখনো গাড়ি ধুয়ে উপার্জন করত।
এর মধ্যেই তার একটি ভালো বন্ধু হয়ে যায় যার নাম ডালগো। তারপর দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। 1953 সালে কোরিয়া ও চায়নার মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষর হয়। সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে ডকসু এবং তার মা মনে করে তারা তাদের গ্রামে ফিরে যেতে পারবে, কিন্তু তাদের ফুপি তাদেরকে বুঝায় এটা শুধু একদিক থেকে বন্ধ করা হয়েছে, এখনো যুদ্ধ শেষ হয়নি। তার মা হতাশ হয়ে যায়, তারা আর বাড়ি ফিরতে পারে না। এরপর কেটে যায় 10টি বছর। সালটি তখন 1963। দরিদ্রতা যদিও ডকসুর স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাও সে থেমে থাকে না। সে নানা কাজ করে তার পড়াশোনার টাকা জোগানোর চেষ্টা করত, কিন্তু এতে হয়ে ওঠে না, কারণ তাকে তো তার পরিবারকে দেখে রাখতে হয়। তার বৃদ্ধ মা এখনও রাস্তায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে, এটা সে আর মানতে পারছিল না। তার ছোট ভাই পড়াশোনায় অনেক ভালো, সে সিওলের জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা অনেক গর্বের বিষয়। তাকে এখন টিউশন ফি সহ নানা সাপোর্ট দেওয়া দরকার, তাই ডকসুর এখন ভালো উপার্জনের দরকার। ডালগু তাকে একটি কাজের খোঁজ দেয়, বলে জার্মানিতে কয়লা উত্তোলনে খনি শ্রমিকের প্রয়োজন। যেহেতু এটি ঝুঁকিপূর্ণ এবং ব্যাপক কষ্টসাধ্যের কাজ, তাই এখানে শ্রমিকদের ভালো বেতন দেওয়া হবে। ডকসুর ছোট ভাই তার এত পরিশ্রম মেনে নিতে পারছিল না, তাই সে তার মাকে বলে পড়ার পাশাপাশি সে টিউশনি পড়াতে চায়। ডকসু এতে রেগে যায়, বলে ভাই তুমি শুধু মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, কারণ তোমাকে অনেক বড় হতে হবে। আমার কোনো বড় ভাই নেই, তাই আমার কষ্টটা একটু বেশি, কিন্তু তোমার একজন কর্মঠ বড় ভাই রয়েছে, তাই মাকে আর এগুলো বলবে না, চিন্তার কিছু নেই। তুমি প্রতিষ্ঠিত হয়ে আমাদের জন্য যা করার করো, এতেই আমি খুশি হব। কর্মঠ ডকসুর মনে কোনো ক্লান্তি নেই। রাতে ঘুমানোর আগে বাবার ছবির দিকে তাকিয়ে সে বলে, ভয় নেই বাবা, আমি তো আছি পরিবারকে দেখার জন্য। ডকসু তার প্রিয় বন্ধু ডালগুর সাথে জার্মানিতে শ্রমিক হওয়ার পরীক্ষায় অংশ নেয়। ডালগু পরীক্ষায় তেমন একটা ভালো করতে পারে না, কিন্তু ডকসু পরীক্ষায় খুবই ভালো করে। কিন্তু ফাইনাল বাছাইয়ে তাদের দুজনকেই বাদ দিতে চাওয়া হচ্ছিল, কারণ ডকসুর পূর্বে কোনো খনি শ্রমিকের অভিজ্ঞতা নেই। অন্যদিকে ডালগু তো কাজের জন্য আনফিট। কিন্তু ডালগুরা সেখানে মজার একটি কাণ্ড ঘটায়। তারা সেখানে কোরিয়ার সুনাগরিক হিসেবে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। এতে বোর্ড মেম্বাররা দোটানায় পড়ে যায়। তারা তাদের দেশপ্রেম দেখে তাদের দুজনকে জার্মানিতে পাঠিয়ে দেয়। ডকসুর না হয় টাকার প্রয়োজন ছিল, তাই সে এসেছে, কিন্তু এই ডালগু এসেছে জার্মানির বিদেশি মেয়েকে বিয়ে করার জন্য। ডালগু আসলে অনেক রসিক মানুষ ছিল। তারা 1964 সালে কয়লা খনিতে আসে। খনিতে ব্যাপক কষ্ট, প্রায় 14 ঘন্টা তাদের কাজ করতে হয়। মাটির গভীরে তাপমাত্রা অনেক বেশি, তার মধ্যে আবার এত নিচে প্রায় বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে থাকে। তার মধ্যে আবার শ্বাসকষ্ট তো আছেই। এইসব দুর্ঘটনায় শিকার হয়ে ইতিমধ্যে কেউ কেউ প্রাণও হারিয়েছিল। তারপরও দিন শেষে ভালো উপার্জন আর মোটামুটি খাবার তাদের মনে কিছুটা স্বস্তি এনে দেয়। মাঝরাতে বাড়ির কথা মনে হলে ডকসুর মন কেঁদে ওঠে। আবার যখন সে ভাবে তার মা ও ভাই বোনরা তো ভালো আছে, তখন তার মন প্রশান্তিতে ভরে যায়। সপ্তাহে একটি দিনই বন্ধ। এমনই একটি দিনের ছুটিতে ডকসু সাইকেলে করে ঘুরছিল। তখন তার চোখ পড়ে একটি কোরিয়ান মেয়ের দিকে। সে গান গাচ্ছিল। তার দিকে তাকিয়ে থাকার ফলে ডকসুর ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়। এই মেয়েটির নাম হলো ইয়ংজা। সে হসপিটালে নার্সের কাজ করত। সে ডকসুকে ব্যান্ডেজ করে দেয়। এরপর তারা একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। পরের দিন ডকসু তার বন্ধুদের ইয়ংজার কথা জানায়। তারা সবাই খুশি হয়ে যায়। তারা তাকে বলে মেয়েটাকে পটিয়ে নিতে, কিন্তু ডকসু এগুলোর ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু ভেবে নিয়েছিল এই মেয়েটাকেই সে জীবন সঙ্গী বানাবে। কিছুদিন পর নার্সদের একটি ছোট পার্টি হয়, যেখানে ডকসু এবং তার কিছু সংখ্যক বন্ধুরা অংশ নিয়েছিল। সেখানে ডালগু রূপবতী এক সুন্দরী মেয়েকে দেখে, আর সে তার উদ্ভট নাচ দেখিয়ে মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। ওই রাতে ইয়ংজার জন্য ডকসু কোরিয়ান দেশীয় খাবার রান্না করে এনেছিল। ইয়ংজা শেষ কবে এই খাবারগুলো খেয়েছে তা তার মনে নেই। সে ডকসুর বানানো সেই খাবারগুলো খুব তৃপ্তি নিয়ে খায়। কিছু খাবার কিছু গল্পে তাদের বেশ কয়েকটি রাত পার হয়ে যায়। এই ইয়ংজা মাঝে মাঝে মনের কষ্টে গান করত। তাকে বৃদ্ধ লোকগুলোকে দেখে রাখতে হয়, তাদের মলমূত্রগুলোকে পরিষ্কার করতে হয়। আবার সেই মানুষগুলো মারা গেলে তাদের মৃতদেহগুলোকে গোসল করাতে হয়। এগুলোতে সে অনেক অস্বস্তি বোধ করে।
অনেক খারাপ লাগে তার, কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে এটা করতে হয়। ডকসু বলে, ইয়ংজা, তোমার পেশাটা অনেক সম্মানের পেশা। অনেক মানুষের ভালো লাগা আর দোয়া তোমার সাথে রয়েছে। তোমার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে। এসব কিছুতে ইয়ংজা বুঝতে পারে এই মানুষটিকেই তো সে এতদিন খুঁজছিল, যে তাকে তার ছোট ছোট খুশিতে ভাগাভাগি করে নেবে। সহজ সরল মানুষটি রসিকতার মাধ্যমে তাকে হাসি খুশি রাখবে। কষ্ট পেলে এভাবেই তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। তারা দুইজন একসাথে অনেক সুন্দর সুন্দর সময় পার করছিল। একদিন খনিতে অতিরিক্ত চাপে গ্যাস পাইপ লিক করে, আর এই লিকেজে হাতুড়ি মারতে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ হয়। এতে নিচের টানেল ভেঙে যাচ্ছিল। শ্রমিকরা দ্রুত সেখান থেকে পালিয়ে বেরোতে থাকে, কিন্তু পাথরের আঘাতে যখন ডালগো আটকা পড়ে যায়, তখন ডকসু তাকে ছেড়ে যেতে পারে না, আর এতে দুজনেই সেই সুড়ঙ্গ ফাটলের শিকার হয়। তারা দুইজনেই সেখানে আটকা পড়ে যায়। ইয়ংজা বিস্ফোরণের খবর জানতে পেরেছিল। সে দ্রুত সেখানে আসে, দেখে মোটামুটি সব শ্রমিক বের হলেও ডকসু এবং ডালগো বের হয়নি। অন্যান্য শ্রমিকরা তাদের বের করার জন্য নিচে যেতে চাচ্ছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা তা করতে দেবেন না, বলে টানেল পুরো গ্যাস ভর্তি, সেখানে যাওয়া বিপজ্জনক, আবার বিস্ফোরণ হতে পারে। ইয়ংজা সেই ইঞ্জিনিয়ারকে অনেক অনুরোধ করে বলে শ্রমিকদেরকে যেতে দিতে, কিন্তু ইঞ্জিনিয়ার এই ঝুঁকি নিতে নারাজ, বলে এতক্ষণে ভিতরে হয়তো তারা বেঁচে নাও থাকতে পারে, শ্রমিকদের যেতে দেওয়া হবে না। ইয়ংজা তখন বলে এই শ্রমিকগুলো কিছু অর্থ পাওয়ার আশায় নিজের দেশ ছেড়ে এখানে এসেছে, পরিবারকে ভালো রাখতে নিজের জীবনের মায়া ত্যাগ করেছে, আর আপনারা তাদের জীবনের মূল্য দিচ্ছেন না, অন্তত তাদের জীবনগুলোকে বাঁচিয়ে নিন। ইয়ংজা অনুরোধে হাঁটু গেড়ে বসে, বলে কিছু শ্রমিকদের যেতে দিন, অন্তত তারা ওই মানুষগুলোর মৃতদেহ নিয়ে আসুক। শ্রমিকরা আর এগুলো সহ্য করতে পারে না, তারা নিষেধ অমান্য করে সেই টানেলে যায়। ভিতরে ডকসু এবং ডালগু প্রায় মৃত অবস্থায় পড়েছিল। ডকসু যদিও বারবার জ্ঞান হারাতে বসেছিল, পাশে থাকা ডালগু তাকে বলে চোখ খোলা রাখতে, পরিবারের কথা ভাবতে। ডকসু তার বাবাকে মনে করে, তার বাবাকে দেওয়া কথাগুলো তার চোখে ভেসে ওঠে। দেখে বাসায় তার মা তার জন্য অপেক্ষা করে বসে আছে, তার পড়ুয়া ভাই গভীর পড়ায় মগ্ন, সে তো তার সাথে একদিন তার বিশ্ববিদ্যালয়ে যাবে। তার বোনটি তো এখনো দুষ্টুমি করে, তাকে শাসন করতে হবে। আরেকটি বোন তো পৃথিবীর কোনো এক প্রান্তে একা রয়েছে, তাকেও তো খুঁজে বের করতে হবে। এই আশাগুলো নিয়ে ডকসু ঘন্টার পর ঘন্টা বেঁচেছিল। অবশেষে শ্রমিকরা ভিতরে চলে আসে, মৃতপ্রায় ডকসুদের খুঁজে পায়, তবে তারা বেঁচে আছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডকসু দেখে ইয়ংজা তার সাথে রয়েছে। অবশেষে অনেকদিন পর ডকসুরা সুস্থ হয়। ডকসু ইয়ংজাকে বলে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সামনের সপ্তাহে সে বাসায় ফিরে যাবে। ডকসু ইয়ংজাকে তার সাথে নিয়ে যেতে চায়, বলে বেশ ভালোই কামিয়েছি এখানে, করিয়া যে এখন ভালো কিছু করে নিতে পারবো, তোমাকেও সেখানে সুখী রাখতে পারবো। কিন্তু ইয়ংজা রাজি হয় না, তার উপর অনেক দায়িত্ব রয়েছে, তাই কষ্ট হলেও ডকসুকে একাই বাসায় ফিরে আসতে হয়। 1966 সালে ডকসু তার বাসায় ফিরে আসে। ডকসুকে দেখে তার ভাই, বোন, মা, ফুপি সবাই অনেক খুশি হয়। ডকসু তো তার মাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াতে থাকে। ডকসুর পাঠানো টাকায় তারা সুন্দর একটি বাড়ি কিনেছে। দোকানে কাজের সময় ডকসুর ফুপি ডকসুকে বলে তার মৃত্যুর পর এই দোকানটি যেন সেই দেখে রাখে। এটা শুনে ডকসুর এই দোকানের প্রতি মায়াটা আরো বেড়ে যায়। ওই দিনই আবার সে দোকানের সামনে দেখে ইয়ংজা ফিরে এসেছে। ইয়ংজা বলে সে গর্ভবতী। ডকসু অবাকই হয়, বলে তাহলে কোন বিদেশি ছেলের বাবা হওয়ার সৌভাগ্যটা হলো? তখন ইয়ংজা তাকে থাপ্পড় মেলে বলে, এটার বাবা তুমি। সারা জীবনে শুধুমাত্র একজনকে আমি ভালোবেসেছিলাম, যার জন্য আমি সব ছেড়ে এখানে চলে এসেছি। তাদের বিয়ে হয়। ডকসু অনেক খুশি, তার প্রিয় মানুষটি তার পরিবারের একজন হয়েছে। একদিন ডকসু খুশিতে দৌড়িয়ে ডালগুর কাছে আসে। সে বলে কোরিয়ার মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে, শীঘ্রই জাহাজের ক্যাপ্টেন হতে পারবে, তার স্বপ্নটা পূরণ হবে। বাসায় খুশির খবরটি জানাতে এসে দেখে তার বোন আর তার মার মধ্যে তর্ক চলছে। তার বোন তার প্রেমিককে জাঁকজমকের সাথে বিয়ে করতে চায়। সে বলে সবার বিয়ে তো সুন্দরভাবে হয়েছে, তাহলে আমারটা বাকি আছে কেন? আমিও তো বড় হয়েছি। তার মা তাকে অনেক বকাবকি করে,
বলে একটু তো সময় লাগবেই। তাকে বোঝানোর চেষ্টা করে তার ভাই তো অক্লান্ত পরিশ্রম করছেই, আর তার উপর চাপ দেওয়া যাবে না। তখন তার মেয়ে তাদের বাড়িটিকে বেচে দিতে বলে। আসলে ডকসুর ছোট বোনটি অনেক আদরের এবং চঞ্চল স্বভাবের, তাই তার মুখে কিছুই বাধে না। ডকসু কিছুটা কষ্ট পায়। এদিকে আবার সে জানতে পারে তার ফুপির দোকানটি তার ফুপা বেচে দিতে যাচ্ছে। এতে বাধা দিতে গেলে তার ফুপা জানায় সে তো ইচ্ছে করে তার স্ত্রীর প্রিয় দোকানটি বিক্রি করছে না, বেঁচে থাকতে গেলে তার তো অর্থের প্রয়োজন। তখন ডকসু বলে কিছুদিন পরে সেই তার ফুপির দোকানটি কিনে নেবে। এই দোকানের প্রতি তার অন্যরকম এক টান রয়েছে। সব দিক থেকে ডকসুর উপর ভীষণ চাপ এসে পড়েছিল। সময়টা তখন 1970 সাল, যে সময়টাতে ভিয়েতনাম যুদ্ধ চলছিল। কোরিয়ার বেশ কিছু নাগরিককে ভালো আয়ে সেই যুদ্ধে নিয়োগ দেওয়া হবে। ডকসু তো সেই যুদ্ধে যেতে চায়, কিন্তু তার মা তাকে এই বিধ্বংসী যুদ্ধে যেতে দিতে চায় না। তার স্ত্রীও এর বিপক্ষে। সে বলে তুমি তো অনেক করেছো তোমার পরিবারের জন্য, এখন কি জীবনটা শেষ করে ফেলবে? আমার আর তোমার বাচ্চার কি হবে? এতে ডকসু রেগে যায়, বলে এগুলো আমাকে বলো না, আমার দায়িত্ব এখনো পূরণ হয়নি, তবে আর অল্প কিছু আছে, করে ফেলবো, সমস্যা হবে না। সেখানে জাতীয় সঙ্গীত প্রচার শুরু হয়। ডকসু দাঁড়িয়ে যায়, বলে আর অল্প বাকি, এবার তো দেশের গৌরবের জন্য করব। ডকসু যেখানেই যায় না কেন ডালগুকে সাথে নিয়ে যাবেই, তবে ডালগু এবার একটু ভয়েই ছিল। প্রথম দিনেই ডকসুরা বুঝতে পারে এখানকার পরিস্থিতি আসলেই ভয়াবহ। কাজ শেষে ডকসুরা বিশ্রাম নিচ্ছিল। এই সময় ওখানে চকলেটের জন্য একটি ছেলেকে পাড়ার অন্য সব ছেলেরা মারধর করতে শুরু করে। ডকসুর এতে ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে তাকে গিয়ে ছাড়িয়ে নেয় আর তাকে নতুন একটি চকলেট দেয়। ছেলেটি দূর থেকে ডকসুকে দেখছিল। কেন জানি বাচ্চাটি বারবার ইশারায় বলে ডকসুকে সেখান থেকে সরে যেতে। পরে ডকসু বুঝতে পারে কাছে যে স্কুল শিক্ষার্থীগুলো এসেছে তাদের ব্যাগে বোমা ফিট করা রয়েছে। বাচ্চাটি ডকসুকে বাঁচাতে যায়। এই সময় বিশাল এক বিস্ফোরণে বাচ্চাটি সহ ডকসু এবং ডালগুরা ভালো রকমের আহত হয়। এত কিছুর পরও ডকসু বাসায় চিঠি লিখে বলতো এখানের অবস্থা একদমই ভালো, তারা অনেক শান্তিতে রয়েছে, আর হামলা হলেও সমস্যা নেই। সে যুদ্ধ ময়দান থেকে দূরে দূরেই থাকে। তার স্ত্রী তার এই মিথ্যে বলাগুলোকে স্পষ্টভাবে বুঝতে পারত। অনেক রাত জেগে জেগে সে ডকসুর জন্য কাঁদত। এভাবেই পার হয়ে যায় অনেক সময়। ডকসুরা কোরিয়ান সেনা দলের একটি অংশ হিসাবে কাজ করে। একদিন জঙ্গল পথে তারা কিছু ভিয়েতনামের সৈন্যদের মুখোমুখি হয়, তবে তাদের কিছু হয় না। কোরিয়ান সৈন্যরা তাদের বাঁচিয়ে নেয়। ডকসুরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল, তারপর প্রতিবারই তারা রক্ষা পেয়েছিল। কোরিয়ান সৈন্যরা ডকসুদের তাদের বাড়ির পথে পাঠিয়ে দেবে। তাদের কাজ প্রায় শেষ, কিন্তু ওই সময় কিছু ভিয়েতনামের গ্রামবাসী তাদের কাছে আসে সাহায্যের জন্য। যুদ্ধে তারা অনেক ভীত, তারা তাদের সাথে যেতে চায়। ডালগুর আবার সেখানে এক ভিয়েতনামের মেয়েকে পছন্দ হয়ে যায়। তাদের নিয়ে যাওয়া যদিও নিয়মের বাইরে ছিল, কিন্তু মানবতার খাতিরে ডকসুরা তাদের লঞ্চে তুলে নেয়। সেখানে দুই ভাই বোন ছিল। ভাইটিকে তুলে নিতেই সেখানে বিপক্ষ বাহিনীর গুলি বর্ষণ শুরু হয়। এতে কিছু কোরিয়ান সৈন্যসহ ভিয়েতনামিজরাও মারা যায়। ছোট বোনটি পানিতে ডুবে যাচ্ছিল। তার ভাই ব্যাকুল হয়ে কাঁদে। এবারও ডকসু কোনো বোনকে হারাতে দেবে না। বোনটিকে বাঁচাতে সে পানিতে ঝাঁপ দেয়। তাকে অবশেষে বাঁচিয়ে নেয়। বাচ্চা মেয়েটিকে সে লঞ্চে তুলে দিতে পারে, কিন্তু সে যখন ওঠে তার পায়ে একটি গুলি লেগে যায়। সে ভেবেছিল এখানেই তার ইতি, তবে না, তাকেও এক সৈন্য বাঁচিয়ে নেয়। দূরে যে গ্রামটিকে গোলাবারুদে পুড়িয়ে দেওয়া হয়। আর এখানে 1975 সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। বসন্তের একদিনে ডকসু তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসে। তাকে দেখে ইয়ংজা অবাক হয়, কেঁদে ফেলে। সে দেখে ডকসু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বুঝতে পারে ডকসু যুদ্ধে তার একটি পা জখম করে ফেলেছে। এতে ইয়ংজা অনেক কষ্ট পায়। ডকসু বেশি আয় করে এসেছে। সে তার ফুপির প্রিয় দোকানটি কিনে নেয়। এরপর সে তার বোনের ধুমধাম করে বিয়ে দেয়। এদিকে আবার ডালগু সেই ভিয়েতনামিজ মেয়েকে বিয়ে করে নিয়েছিল। সেটা নাকি আবার পত্রিকায় দুই দেশের মিলন শিরোনামে ছাপা হয়েছিল। ডকসু আস্তে আস্তে সব দায়িত্বগুলোকে পূরণ করেছে, তবুও সে এখনো মাঝে মাঝে তার মার হাত শক্ত করে ধরে থাকে।
বৃদ্ধ ডকসু তাদের এই পুরনো দিনের ছবিগুলো দেখছিল। তার ছেলেমেয়েরা ভ্রমণ শেষে ফিরে এসেছে। তার ছেলেমেয়েরা বলে, অনেক তো কাজ করেছো বাবা, এখন তো বিশ্রাম নাও। তোমার সেই পুরনো দোকানটা বেচে দিয়ে মাকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারো। এটা শুনে ডকসু অনেক রেগে যায়। জানালার কাছে এসে ছোটবেলার কথাগুলো ভাবে সেই সময়ের কথা যখন তার সাথে তার বাবা ও বোনের বিচ্ছেদ হয়েছিল। তার বাবা বলেছিলেন, ডকসু, আমি যেদিন ফিরে আসব তোমার ফুপির সেই দোকানটির সামনে দাঁড়াবো। তোমাকে হয়তো আমি তখন চিনতে পারবো না, কিন্তু তুমি ঠিকই আমাকে চিনে নেবে। এই ডকসু এখনো আশায় আছে একদিন তার বাবা ফিরে আসবে আর ওই দোকানটির সামনে দাঁড়িয়ে তাকে খুঁজবে। তার জন্য সে এখনো পর্যন্ত দোকানটি বিক্রি করেনি। একবার অতীতে 1983 সালে টিভিতে একটি অনুষ্ঠান প্রচার হচ্ছিল। যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই যুদ্ধে অনেক পরিবার তাদের প্রিয়জনের থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানটি ছিল বিচ্ছেদ হয়ে যাওয়া পরিবারগুলোর মিলন মেলা। এই অনুষ্ঠানে সেই পরিবারগুলো আসছে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। তারা হারানো কালের কথাগুলো বলে। হারানো ছোট ভাইয়ের পরনে কী কাপড় ছিল, বাবা মাকে তারা শেষবারের মতো কোথায় দেখেছিল, তাদের ছবিগুলো তারা সেখানে দেখায়। তারা অতীতের স্মৃতিগুলো সেখানে ব্যক্ত করে। এত মানুষের সমাগম সেখানে যে তাতে বোঝা যায় এক যুদ্ধ কত কিছু কেড়ে নিতে পারে। এক যুদ্ধ জীবনে কত বছরের ছাপ ফেলে যেতে পারে। প্রতিদিনই কিছু না কিছু মানুষ তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছিল। এভাবেই ডকসু এই অনুষ্ঠানে অংশ নেয়। সে তার বাবা এবং বোনের কথা বলে। ডকসু অনেকদিন ধরে সেই অনুষ্ঠানটিতে অংশ নেয়। একদিন যদিও একজনকে তার বাবা হিসেবে খোঁজ পাওয়া গিয়েছিল, পরে গভীর পর্যবেক্ষণে বোঝা যায় এটা তার বাবা না। ডকসু নিরাশ মনে চলে আসে। তার মাও অনেক আশা নিয়ে বসেছিল, কিন্তু তা তো সফল হয় না। তবে সৃষ্টিকর্তা হয়তো তাদের বেদনা কমিয়ে দিতে চাচ্ছিলেন। তাই তো পরের দিনই একটি মেয়েকে পাওয়া গেল, যার বর্ণনা ডকসুর হারানো বোনের সাথে মিলে যায়। এই মেয়েটি হাংনাম সমুদ্র বন্দরে হারিয়ে গিয়েছিল। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়। এই আশ্রম থেকে এক আমেরিকান পরিবার তাকে দত্তক নেয়। তারাই তাকে বড় করেছে। ডকসুর তাকে দেখেই যেন কাছের মনে হচ্ছিল। ডকসু কেঁদে কেঁদে বলে, আমার বোনের বাম কানের মাঝ বরাবর দিলের জন্য ফুটো করা আছে। মেয়েটিও শুনে কেঁদে ওঠে আর বাম কান দেখিয়ে বলে, এই যে আমার কানের ফুটো। সে আরও বলে, আমার আর কিছু মনে না থাকলেও একটি কথা মনে আছে। আমার ভাই আমাকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলছিল, ভয় পাবে না মাকসুন, বাবা বলেছেন তোমাকে শক্ত করে ধরে রাখতে। আমি তোমাকে আগলে রাখবো। এই মেয়েটি ডকসুকে সেই সময়কার ছিঁড়ে যাওয়া কাপড়টিও দেখায়। দীর্ঘ 33 বছর পর ডকসু তার বোনকে খুঁজে পায়। এই খুশি যেন পুরো একটি বিশ্বজয় করার মতো। ডকসু চিৎকার করে বলছিল, আমার বোন মাকসুন, মা এখনো বেঁচে আছে। তোমার জন্য প্রতি রাত অপেক্ষা করে, মা এখনো বেঁচে আছে। বাস্তবে এরকম একটি অনুষ্ঠান 1983 সালে সম্প্রচার করা হয়েছিল, যার নাম ফাইন্ডিং ডিসপার্সড ফ্যামিলি। মাকসুনকে পেয়ে ডকসুর আম্মাজান অনেক খুশি ছিলেন। এরপর তিনি আর কয়েকটি বছর বেঁচে ছিলেন। ডকসু বৃদ্ধ বয়সে এসেও তার বাবা মার কথা নিয়মিত স্মরণ করে। পরিবারের সবাইকে সাথে নিয়ে বেশ আনন্দে সময় পার করে। আর মাঝে মাঝে তার রুমে গিয়ে একলা মনে তার বাবার সাথে কথা বলে। বাবা দেখো, আমি সবাইকে সুখে রেখেছি। তুমি থাকলে যা যা করতে আমি সবার জন্য তাই করেছি। শেষমেশ মাকসুনকে খুঁজে বের করেছি। ওই যে সেদিন শক্ত করে হাত ধরে মাকে সাহস দিয়েছিলাম, আমার সেই হাত শক্ত করে ধরেই আমার আম্মাজান মৃত্যুবরণ করেছেন। আমি অনেক খুশি বাবা, খালি একটু খারাপ লাগে। যদি তুমি একবার সামনে থেকে এসে এসব দেখে যেতে পারতে। যাই হোক বাবা, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। ডকসু ভাবে সে শিশু হয়ে তার বাবার কাছে কাঁদছে। ডকসুর কাছে তার বাবা এসে বলে, কেঁদো না বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি কাছে থাকলেও যা করতে পারতাম না তা তুমি করে দেখিয়েছো। আমি গর্বিত তোমার মতো সন্তানের বাবা হতে পেরে। পৃথিবী জুড়ে প্রত্যেক পরিবারই এমন একটি সন্তান আসুক, যে তার বাবা মার সবগুলো কষ্ট দূর করে দিবে, সবগুলো দায়িত্ব পূরণ করবে।